আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। বেআইনি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার গুরুতর অভিযোগ। ঘোলা থানার প্রাক্তন আইসি, অধুনা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজের নামে। এই যে বিভিন্ন এলাকা থেকে যে বাংলাদেশি ধরা হচ্ছে, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যত বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। এটা তো আপনারা সবাই জানেন। আমরা আজকে আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো, আদালত থেকে আমরা তুলে নিয়ে এসেছি রিপোর্টটা, যে একটা রিপোর্টে প্রশ্ন উঠবে যে কেন বিশ্ববন্ধু চট্টরাজ গ্রেপ্তার হবে না। আমরা তো দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে বিশ্ববন্ধু চট্টরাজ কেন গ্রেপ্তার হবে না। আপনারা ভাবছিলেন যে আমরা এমনি এমনি বলছি। আজকে আপনাদের শোনাবো যে পূর্ব বর্ধমানের বিজেপির বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার তিনি দাবি তুলেছেন বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করতে হবে। আমরা শোনাবো তার কথা। তার আগে তিনি যে ঘোলায় বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিলেন এবং তার আশ্রয় নিয়ে বাংলাদেশিরা ঘোলা থেকে একজন আমেরিকা চলে গেছেন এবং বাকিরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে সব বিশ্ববন্ধু চট্টরাজের দয়ায়, বিশ্ববন্ধু চট্টরাজের আনুগত্যে পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? এবং এই একটি রিপোর্ট ঘোলা থানা থেকে ব্যারাকপুর আদালতে জমা করেছিলেন একটা কেসের বিষয়তে, এই বাংলাদেশিদের কেসের বিষয়ে। তার জন্য কিন্তু যিনি সেই রিপোর্টটা পাঠিয়েছিলেন সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি, তাকে কিন্তু রাতারাতি ক্লোজ করে দেওয়া হয়েছিল পুলিশ লাইনে। শুধু ক্লোজ নয়, তার বিরুদ্ধে রিপোর্ট করে তার যে আইসি প্রমোশন 2010 সালের ব্যাচের যারা আইসি ছিলেন, যাদের প্রমোশন হয়ে আইসি হয়েছেন 2010 সালের যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ছিলেন, সেই তালিকায় এই অপূর্ব কুট্টি রিপোর্ট দেওয়ার কারণে তার কিন্তু ইন্সপেক্টর, তিনি কিন্তু এখনও ইন্সপেক্টরের যে একটা তারা, সেই একটা তারা কিন্তু তিনি এখনও পাননি। আপনারা জানতে চান না যে কি করেছিলেন বিশ্ববন্ধু? আমরা সেই রিপোর্ট হাতে নিয়ে বলছি, আদালত থেকে তুলে নিয়ে এসেছি, যে রিপোর্টটা আদালতে পাঠিয়েছিলেন এই অপূর্ব কুট্টি। একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে যদুগোপাল দাস। তিনি বাংলাদেশ টুঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল। তার স্ত্রীর নাম মলিনা দাস, তার ছেলের নাম অপু দাস, তার মেয়ের নাম প্রিয়া দাস। এবার দেখুন, আপনারা খুব জানলে খুব অবাক হয়ে যাবেন যে তাদের রেশন কার্ড, বাবার যেদিন হলো 27/10/2006, মায়ের সেদিন হলো 27/10/2006, ছেলের সেদিন হলো 27/10/2006, প্রিয়া দাস। ভাবতে পারছেন, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে তিনজনের রেশন কার্ড একই তারিখে হলো। কিভাবে হয়? আমাদের যে রেশন কার্ডগুলো, সেই রেশন কার্ডগুলোতে তো বাবা মায়ের রেশন কার্ড আগে হয়, তারপর সন্তানদের নিয়ম মতন রেশন কার্ড হয়, কিন্তু এই চারজনের রেশন কার্ডই এক। আর একটা কথা শুনে রাখুন, আমরা যে রিপোর্টটা দিচ্ছি, বিশ্ববন্ধু চট্টরাজকে চ্যালেঞ্জ করে এই রিপোর্টটা আমরা প্রকাশ করছি এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি যে আমাদের এই রিপোর্টটা নিয়ে তদন্ত করান এবং সেই তদন্তে বিশ্ববন্ধু চট্টরাজ কিভাবে বাংলাদেশিদের তার থানায় আশ্রয় দিয়ে কিভাবে বাংলাদেশি মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে ভারতীয় বানানোর চেষ্টা করেছেন এবং এখনও তারা এই লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত কিছু পেয়েছেন। যে কোনো গোয়েন্দা তদন্ত, যে কোনো সিবিআই, ইডি, সিআইডি যে তদন্ত হোক না কেন, সেই তদন্তে আমরা মুখোমুখি হতে রাজি আছি। আমাদের ডাকবেন, আমরা সেই তদন্তের মুখোমুখি হব। এই যে রিপোর্ট আমরা দিচ্ছি, কোর্ট থেকে আমরা নিয়ে এসেছি। দেখলেন আপনারা রেশন কার্ড। এবার ভোটার কার্ড দেখুন।
ভোটার কার্ড ইস্যু হলো কত তারিখে? 16/11/2010। যার রেশন কার্ড হয়ে গেল 2006, তার ভোটার কার্ড হচ্ছে 2010। কোথাকার ঠিকানায় হলো? যদুগোপাল দাস, আমবাগান, কলকাতা 113, যেটা ঘোলা থানার আন্ডারে। ঘোলা থানার আন্ডারে আমবাগান 113। মলিনা দাস তার স্ত্রী, তার ডেটও 16/11/2010, ভোটার কার্ড আমবাগান, কলকাতা 113। এবার আমরা আসছি তার ছেলে, যে আমেরিকা চলে গেছে, এখান থেকে জাল পাসপোর্ট নিয়ে, বিশ্ববন্ধুর স্ট্যাম্প নিয়ে আমেরিকায় বসে রয়েছে। জানি না তাকে কিভাবে ধরে আনবে। তার এবারে দেখা যাচ্ছে, ভাবুন, ভোটার কার্ড কোনো পৃথিবীতে আপনারা শুনেছেন যে ছেলে মেয়ের ভোটার কার্ড আগে হয়, বাবা মায়ের ভোটার কার্ড পরে হয়? সব বিশ্ববন্ধুর দয়ায় হয়। বিশ্ববন্ধু চট্টরাজ, ইন্সপেক্টর, কোটি কোটি টাকা তছরূপ করেছেন। সেই বিশ্ববন্ধু চট্টরাজের আপনাকে আমরা তথ্য আমরা দিচ্ছি। এখানে অপু দাসের ভোটার কার্ড ইস্যু হলো 21/2/2009, এপিসি রোড, কলকাতা 109। এটা আবার হচ্ছে ঘোলা থানারই আগরপাড়া আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড 109। কত তারিখে হলো ইস্যু ডেট? 21/2/2009। বিশ্ববন্ধু চট্টরাজ, কলম নিয়ে বসুন, লিখে রাখুন। আপনি এই জালিয়াতগুলোকে আপনি স্থান দিয়েছিলেন, আপনার থানায় নিয়মিত আসত। আপনি চক্রান্ত করে অপূর্ব কুট্টিকে সাসপেন্ড করিয়েছিলেন, যে অপূর্ব কুট্টি এখনও কিন্তু ইন্সপেক্টর হতে পারেনি। আপনি কত মানুষের ঘর ভেঙেছেন, কত 2 নম্বরই কাজ করেছেন আপনারা। এইটা ছিল অপু দাস। এবার আসছে ওনার মেয়ে প্রিয়া দাস। তার ভোটার কার্ড কবে ইস্যু হলো? ইস্যু ডেট 21/8/2017, আমবাগান। ভাবতে পারছেন? ছেলের ভোটার কার্ড হলো 21/2/2009, বোনের ভোটার কার্ড হলো 21/8/2017, বাবা মায়ের ভোটার কার্ড হলো 16/11/2010। তার মানে ছেলের আগে, মানে বাবা মায়ের আগে ছেলের ভোটার কার্ডে নাম উঠে গেল। বুঝতে পারছেন কীরকম জালিয়াতি করেছিলেন বিশ্ববন্ধু। এবার আমরা আসছি 3 নম্বরে, কাস্ট সার্টিফিকেট, জাতিগত যে শংসাপত্র, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যারা জাল শংসাপত্র, জাতিগত শংসাপত্র নিয়ে বিভিন্ন সরকারি চাকরি পেয়েছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাকে অনগ্রসর কল্যাণ মন্ত্রী বসিয়েছেন তিনিও বলেছেন। এবার এই হাতে গরম প্রমাণ দিচ্ছি আমরা। কাস্ট সার্টিফিকেট, যদুগোপাল দাস বাবার নীল, মলিনা দাস মায়ের নীল। এবার দেখুন চাঞ্চল্যকর তথ্য। অপু দাস, তিনি থাকেন হচ্ছেন, ঠিকানা দিয়েছেন এপিসি রোড, কলকাতা 109, যার শিডিউল কাস্ট সার্টিফিকেট হওয়ার কথা ব্যারাকপুর মহকুমা শাসকের অফিস থেকে। সেখানে কি হলো? ইস্যুড বাই এসডিও আলিপুর অন 16/3/2005 এগেইনস্ট দ্য অ্যাড্রেস অফ 110 কেষ্টডাঙ্গা রোড, কলকাতা 61, PS ঠাকুরপুকুর, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। বুঝতে পারছেন? ভোটার কার্ডের যে ঠিকানা ছিল শিডিউল কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে, সেই ঠিকানা চেঞ্জ হয়ে গেল। এসডিও আলিপুর, ঠাকুরপুকুর থানা, কেষ্টডাঙ্গা রোড, কলকাতা 61, সাউথ 24 পরগনা থেকে শিডিউল কাস্টের সার্টিফিকেট হলো। কিভাবে হলো? এগুলো জাল নয়? কেন তদন্ত হয়নি বিশ্ববন্ধু চট্টরাজ? কেন পুলিশ অফিসার রিপোর্ট দেওয়ার পরেও সেই তদন্ত না করে তাকে কেন ক্লোজ করেছিলেন? জবাব দিন, বাংলার জনগণ জবাব চায়। আপনার মতন এই রকম একজন, মানে অভিযোগ যেটা উঠেছে, আপনাকে সবাই বলছে অপদার্থ, এমনকি বিধায়ক পূর্ব বর্ধমানের প্রাণকৃষ্ণ তপাদার, তিনি আপনার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, আর আপনি স্কুল ঝাড় দিচ্ছেন, ছবি তুলে দেখাচ্ছেন লোককে। আমরা আসছি, খুব চাঞ্চল্যকর বিষয়, আপনারা শুনুন। এবার আসছি আমরা প্রিয়া দাস। তিনি আবার এখন নাকি অ্যাডভোকেটও হয়ে গেছেন। বাংলাদেশ থেকে এসে, পশ্চিমবাংলা এসে পলাশ শাহ নামে একজনকে বিয়ে করলেন উত্তরপাড়ায়। বিয়ে করার পরে তার সাথে ডিভোর্সও হয়ে গেল।
এইবার তার শিডিউল কাস্ট সার্টিফিকেটটা কোথা থেকে বেরোলো দেখুন। ইস্যুড বাই এসডিও বারাসাত 12/9/2011 এগেইনস্ট দ্য অ্যাড্রেস গ্রাম পোস্ট অফিস জয়পুর পিএস বারাসাত ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। কিভাবে হলো? যার ভোটার কার্ড হলো 2017-তে, তিনি শিডিউল কাস্টের সার্টিফিকেট পেয়ে গেলেন 2011 সালে। পেলেন ভালো কথা, কিন্তু তার ঠিকানা দেখানো রয়েছে আমবাগান, ঘোলা থানার আন্ডারে, কলকাতা 113। তিনি কিভাবে বারাসাতের থেকে তিনি শিডিউল কাস্টের সার্টিফিকেট জোগাড় করলেন? শুধু জোগাড় নয়, এই বাংলাদেশিদের নামে লক্ষ্মীর ভাণ্ডারও চালু ছিল। কেন গ্রেপ্তার হবে না এরা? কেন গ্রেপ্তার হবে না বিশ্ববন্ধু চট্টরাজ? প্রশ্ন আমাদের রয়েছে। এবার আসুন, স্কুল সার্টিফিকেট আমরা দেখাচ্ছি। স্কুল সার্টিফিকেট যদুগোপাল দাস নীল, মলিনা দাস নীল, পুলিশ যে রিপোর্টটা আদালতে দিয়েছিল, এখানে দেখা যাচ্ছে অপু দাস 8 পাস সার্টিফিকেট ইস্যুড ফ্রম নন্দননগর হাই স্কুল বেলঘরিয়া। বুঝবেন, 8ম শ্রেণী পাশের সার্টিফিকেটটা সে দেখিয়েছে নন্দননগর হাই স্কুল বেলঘরিয়া এগেনস্ট অপু দাস, অ্যাড্রেস 14/1 নেতাজি পল্লী, নন্দননগর, কলকাতা 83, অন 15/5/2003। বুঝতে পারছেন? 8 পাসের সার্টিফিকেট দেওয়া হলো নন্দননগর। এই ঠিকানার কোনো হদিশ আমাদের সুরেন্দ্র সিং ক্রাইম রিপোর্টার এলাকায় গিয়েও বার করতে পারেনি। কেন? সব তো জাল। যে লোকটা বেলঘরিয়ার স্কুলে পড়ে, সেই লোকটার এসসি সার্টিফিকেট বেরোচ্ছে কেষ্টডাঙ্গা রোড, কলকাতা 61, ঠাকুরপুকুর, বেহালা থেকে আলিপুর। তার এসসি সার্টিফিকেট বেরোনোর কথা ব্যারাকপুর থেকে। বুঝতে পারছেন জালিয়াতি? আমরা কিন্তু একদম আপনাদের হাতে গরম দেখিয়ে দিচ্ছি। স্কুল সার্টিফিকেট গেল। এইবার প্রিয়া দাসের যে স্কুল সার্টিফিকেট, সেই স্কুল সার্টিফিকেট তিনি দেখিয়েছিলেন আগরপাড়া আদর্শ উসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেটাও ঘোলা থানার আন্ডারে। তার মানে বুঝতে পারছেন সব কিভাবে জোগাড় করা হয়েছে। ঘোলা থানার আন্ডারে স্কুল সার্টিফিকেট, ঘোলা থানার আন্ডারে বাড়ি, ঘোলা থানার আন্ডারে ভোটার কার্ড, আর শিডিউল কাস্টের সার্টিফিকেটটা হচ্ছে বারাসাত থানার আন্ডারে। এবার দেখুন আধার কার্ড। আধার কার্ডের নাম্বারটা আমরা বলছি না। আধার কার্ড 25/11/2014 ঘোলা থানার আন্ডারে আমবাগান, কলকাতা 113। সেই ঠিকানায় আধার কার্ড বেরোলো কার? যদুগোপাল দাসের। যে যদুগোপাল দাস বাংলাদেশ টঙ্গিবাড়ি কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেখান থেকে রিটায়ার করে এই ভারতে তিনি এসেছেন। যদি আমাদের কথা মিথ্যা হয়, আমাদেরকে গ্রেপ্তার করা হোক, আমাদেরকে গ্রেপ্তার করা হোক। আর যদি আমাদের কথা সত্যি হয়, তাহলে আইবি ডিপার্টমেন্ট, ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে, বিশ্ববন্ধু চট্টরাজকে কোমরে দড়ি বেঁধে তারপর তাকে নিয়ে যাওয়া হোক লকআপে। এবং লকআপে যেভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে বার করা হয়, ঠিক সেইভাবে বার করা হোক। আধার কার্ড মলিনা দাস ইস্যুড অন 7/12/2014 আমবাগান, কলকাতা 113। দেখবেন খুব সিগনিফিক্যান্ট ডেট। সেটা হচ্ছে স্বামীর হলো 25/11/2014, স্ত্রীর হলো 7/12/2014। কেন এতদিন পরে আধার কার্ড কেন? কারণ বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ ভারতের 2 জায়গার পাসপোর্ট তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে দয়া করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এ রাজ্যের পুলিশের ডিজি, এ রাজ্যের পুলিশের যারা গোয়েন্দা বিভাগ আছে, সবার কাছে যাতে ভিডিওটা চায়। দেখুন, আমরা তো বলি না সব ভিডিওকে শেয়ার করতে, এটাকে একটু করবেন আপনারা। খুব অনুরোধ করে আপনাদের বলছি। এখানে অপু দাসের কোনো আধার কার্ড পাওয়া গেল না। আধার কার্ড পাওয়া গেল কার? ওই যে প্রিয়া দাস, যিনি এখন অ্যাডভোকেট হয়েছেন। আমাদের তো কোর্টের রিপোর্ট পেয়েছে, আমরা বলতেই পারি। ইস্যুড অন 25/11/2014 আমবাগান, কলকাতা 113। এখান থেকে আধার কার্ড, আধার কার্ডের নাম্বারও আমাদের কাছে আছে। যে কোনো তদন্ত হলে কোর্টের সার্টিফাই রিপোর্ট আমরা দিয়ে দেবো।
তাহলে এখানে কি দেখা গেল? বাবার আধার কার্ড 25/11/2014, মায়ের আধার কার্ড 7/12/2014, মেয়ের আধার কার্ড 25/11/2014। তাহলে বাবার আর মেয়ের আধার কার্ড একসাথে একই দিনে হলো। কিভাবে হলো? বাবার তো জন্ম আরো আগে হওয়ার কথা, মেয়ের জন্ম অনেক পরে হয়েছে। তাহলে একই দিনে দুজনে কিভাবে আধার কার্ড পেলেন? সব বিশ্ববন্ধুর খেল, সব বিশ্ববন্ধুর কারিশমা। দুর্নীতিগ্রস্ত যে বিশ্ববন্ধু বিভিন্ন মানুষকে মিথ্যা কেসে তার বিরুদ্ধে একাধিক কর্তব্যে গাফিলতির বিস্ফোরক অভিযোগ, যার তদন্তের দাবি উঠেছে বারে বারে, কিন্তু তদন্ত হয়নি। কেন তদন্ত হয়নি? কখনো পানিহাটির বিধায়কের ছত্রছায়ায় ছিলেন, কখনো নাদনঘাটের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তার ছত্রছায়ায় থেকে তিনি সমস্ত অপরাধকে ধামাচাপা দিয়েছেন। এখন কি করছেন? এখন করছেন সব ধামাচাপা দিয়ে পুলিশের কাজ ফেলে সাফাই অভিযান। বিশ্ববন্ধু চট্টরাজ তাও কোথায় সাফাই অভিযান করতে যাচ্ছে? স্কুলের, সেখানে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে সাফাই অভিযান করতে যাচ্ছে। আমরা অবাক হয়ে যাই, পূর্ব বর্ধমান জেলার এসপি কি করছেন? ঘাস কাটছেন। যেখানে ম্যান্ডেটরি রয়েছে যে কোনো পুলিশ অফিসার কোনো সংবাদ মাধ্যমের কাছে কোনো বাইট দিতে পারবে না, এসপি র্যাঙ্ক ছাড়া, সেখানে কিভাবে বিশ্ববন্ধু চট্টরাজ ঝাড় দিয়ে তারপরে বাইট দিচ্ছেন? এগুলো তো রয়েছে। নিরীহদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলার অভিযোগ উঠেছে, কাঠগড়ায় উঠেছে এই নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। কিন্তু যেহেতু তিনি মন্ত্রী স্বপন দেবনাথের কাছের লোক ছিলেন, মন্ত্রীর ছায়ায় ছিলেন, তাই কিন্তু তার কেউ টিকিও ছুঁতে পারেনি। আপনাদের মনে আছে সিআরপিএফ জওয়ানের পাছার মধ্যে দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়েছিলেন এই বিশ্ববন্ধু চট্টরাজ। তারপর সেই লোকটা রহস্যজনকভাবে তার মৃত্যু হলো। যখন জাতীয় মানবাধিকার কমিশন থেকে তদন্ত শুরু করেছিল, সেই তদন্ত বন্ধ হয়ে গেল তার মৃত্যুর পর। এবার আমরা আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের যে এগুলো, যে বাংলাদেশি যে তাদের যে আশ্রয় দিয়েছিল, একদম পরিষ্কার দেখুন, বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে 26/11/2020 যদুগোপাল দাসের। তাহলে যার 26/11/2020 বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, আবার ভারতেরও পাসপোর্ট, একই ব্যক্তির নামে, একই ব্যক্তি কিভাবে গঙ্গা এবং পদ্মার দুই সমুদ্রের জল পান করলেন একই সঙ্গে? সব বিশ্ববন্ধুর খেল। 2 নম্বর হচ্ছে মলিনা দাস। মলিনা দাসের পাসপোর্ট হলো ইস্যুড অন 22/4/2016। বুঝতে পারছেন? তারও আগে, স্বামীর আগে বউয়ের পাসপোর্ট হলো, কারণ স্বামী তো বাংলাদেশে প্রফেসর ছিলেন, প্রিন্সিপাল ছিলেন কলেজের, ওখান থেকে সব মাল করি টাকা পয়সা নিয়ে তারপর এখানে এসছেন। এবার হচ্ছে অপু দাস। অপু দাসের পাসপোর্ট হলো 6/7/2011। 6/7/2011 পাসপোর্ট হলো, মায়ের পাসপোর্ট, বাবার পাসপোর্ট, সবার আগে তার পাসপোর্ট হলো, এবং তিনি সেই পাসপোর্ট নিয়ে এখন আমেরিকাতে মহাল তবিয়াতে সুখী সমাজবাদী জীবন যাপন করছেন বিশ্ববন্ধুর আনুকূল্যে। কেন এমন একটা পুলিশ অফিসারের শাস্তি হবে না? এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি পাসপোর্ট নাম্বার ফার্স্ট ইস্যুড অন 26/9/2011, যেটা এক্সপায়ার করেছে 28/6/2021। অ্যাড্রেস মেনশন অ্যাজ শিবালিক অ্যাপয়েন্টমেন্ট, আমবাগান, ঘোলা। ভিসা ইস্যুড বাই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার, কলকাতা। ভিসা নম্বর রয়েছে, আমরা এটা পড়ছি না, আপনারা জানেন, ইউটিউব আমরা তদন্তে দেব। তাহলে যিনি পশ্চিমবাংলার ঘোলা থানার আওতাধীন শিবালিক অ্যাপার্টমেন্ট আমবাগানে থাকেন, যার 2011 সালে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, যার পাসপোর্টের ডেট 2021 সালে এক্সপায়ার হয়ে গেল, সেই লোক কিভাবে
বাংলাদেশি ডেপুটি হাই কমিশনারেট থেকে কলকাতায় ভিসা জোগাড় করলেন। টাইপ অফ ভিসা টি, ডেট অফ ইস্যু 3/4/2012। কিভাবে লাস্ট ডেট অফ এন্ট্রি ইন বাংলাদেশ 2/5/2012। ভাবছেন পশ্চিমবাংলায় রয়েছে ভারতের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, উভয় দেশের পাসপোর্ট তাদের কাছে। সিঙ্গেল এন্ট্রি স্টে 45 দিন, এন্ট্রি এক্সিট বেনাপোল। কোন বর্ডার থেকে এসছিলেন? এই পুলিশ অফিসারকে খুব ধন্যবাদ জানাতে হবে, সাব ইন্সপেক্টর অপূর্ব কুট্টি। তিনি হয়তো তার জীবনের, চাকরি জীবনের অনেকগুলো বছর হারিয়ে ফেললেন, ইন্সপেক্টর হতে পারলেন না, কিন্তু তিনি একটা সত্য কিন্তু তুলে ধরলেন, যে সত্যটার ওপরে বিচার হলো না, শুধুমাত্র এই বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় তল্পিবাহকতা করে, দালালি করে এই বিশ্ববন্ধু চট্টরাজ নিজের সব অপরাধগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছেন, লাল ফিতের ফাঁসে বন্দি করে রেখেছেন। নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে দেখুন, আমরা হয়তো খুব ছোট্ট চ্যানেল, খুব ছোট্ট সংবাদ মাধ্যম, কিন্তু আপনার কাছে আমরা দায়িত্ব নিয়ে একথা বলছি যে কোনো তদন্তে আপনি আমাদেরকে পার্টি করুন, আমাদেরকে তদন্তের মুখে দাঁড় করান। যদি আমরা প্রমাণ না দিতে পারি, আমাদেরকে গ্রেপ্তার করুন, আমরা চাই। আর যদি আমরা প্রমাণ দিতে পারি, তাহলে এই বাংলাদেশিদের গ্রেপ্তার করুন, বাংলাদেশিদের আশ্রয়দাতা হিসাবে এই বিশ্ববন্ধু চট্টরাজকে আপনারা গ্রেপ্তার করুন, এটা আমাদের দাবি। এইবারে বেনাপোল থেকে আসলো, অ্যারাইভাল 10 এপ্রিল 2012, ডিপারচার 10 মে 2012, ওয়েন্ট টু বাংলাদেশ। বুঝতে পারছেন? সম্পূর্ণ জালিয়াতি করে এই ধরনের কাজ এই বিশ্ববন্ধু চট্টরাজ করেছেন। এখন তিনি নাদনঘাটে আছেন। নাদনঘাটে যে কাজটা তিনি করছেন সেটা হচ্ছে যে থানার কাজ করবেন না, থানার যে সৎ কাজ, মানুষের মঙ্গলের জন্য এসব কাজ করবেন না। নিরীহদের কিভাবে মিথ্যে মামলায় ফাঁসানো যায় সেই কাজ করবেন, নিরীহদের কিভাবে জেলের ঘানি টানানো যায় সেই কাজ করবেন, কিভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে মোটা অঙ্কের টাকা হাতানো যায়, শারীরিক সুখ ভোগ করা যায় সেই কাজ করবেন। কিন্তু আসল যে তিনি আইনের রক্ষক সেই কাজ করবেন না। এখন তিনি কী করছেন? পুলিশের যে কাজ, সেই সমস্ত কাজ ফেলে পূর্ব বর্ধমানের নাদনঘাটের নসরতপুর হাই স্কুল, সেই স্কুলে গিয়ে হাতে দিয়ে ময়লা তুলে ময়লা ফেলছেন। কে বলেছেন? আচ্ছা আপনারাই বলুন, কোনো থানার ওসির কি এটা কাজ? থানার ওসির কাজ থানা রক্ষা করা, মানুষের নিরাপত্তা রক্ষা করা। উনি কি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন? প্রধানমন্ত্রী সাফাই অভিযান করেন, হাতে ঝাঁটা নিয়ে, চারিদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ ওঠে, ইনিও সেই একই কাজ করছেন। আসুন সেই ভিডিওটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। সেই ভিডিওটা আপনারা দেখুন, যে ভিডিওটা দেখলে আপনারা চমকে যাবেন। তার আগে আমরা একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে পানিহাটির বিজেপির নেতা জয় সাহা, অত্যন্ত মেধাবী একজন ছেলে এবং তার পরিবার খুব বনেদি পরিবার। সেই জয় সাহাকে তৃণমূল নেতাদের কথায়, তৃণমূল সরকার থাকাকালীন তাকে বিভিন্ন মিথ্যা কেসে, তার কাছে বন্দুক পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে বলে তাকে এই বিশ্ববন্ধু চট্টরাজ কেস দিয়ে তাকে জেলে পাঠিয়েছিলেন। আমরা সেই ভিডিওটা আমাদের হাতে এসছে, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ভিডিও। ইলেকশনের পরে বাড়ি ছাড়া, তারপর এখন পলিটিক্যালি ফ্রেম করা, ফলস কেস দিয়ে অ্যারেস্ট করা। আপনি কি রাজনৈতিক শিকার বলে মনে করছেন? রাজনৈতিক শিকার, তাছাড়া আবার কি? কেন বাড়ি ছাড়া এতদিন ধরে সেটা ভালো করেই সবাই জানে। বললাম তো, জয়ের ব্যাপারে বলেছি, যুব মোর্চা জেনারেল সেক্রেটারিকে 6টা মামলা দেওয়া হয়েছে। ওকে দেখলে কেউ বলবে কাউকে থাপ্পড় মেরেছে? রাজ্য জুড়ে যে ভোট পরবর্তী যে হিংসা চলছে সেটারই রাজনৈতিক শিকার ছিলাম আমি। এখন বাড়ি গিয়ে বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আরও কার্যকর্তা যারা আমার মতন এই নরক যন্ত্রণায় রয়েছে তাদের সাহায্য করার জন্য বেরিয়েছে।
আপনারা সেই ভিডিও দেখলেন। এবার আপনাদের যেটা আমরা বলছিলাম যে স্কুলে ঝাড় দিয়ে নিজের প্রচার করছেন, নিজে পাবলিকের কাছে আবার 2-3 জনকে শিখিয়ে এনে বাইট তৈরি করছেন, জেনার মতন ওসি হয় না, যেটা ঘোলাতেও করেছিলেন। ঘোলাতে আমরা অবাক হয়ে গেলাম, একজনকে অ্যাসিড মারা হয়নি, তার থেকে টাকা নিলেন, সোনার গয়না নিলেন, যারা মানে এমনকি সবাইকে জেলের ঘানি টানতে হলো। একজন মহিলা অ্যাডভোকেট ছিলেন, তাকে হাইকোর্ট থেকে বেল নিতে হলো, কিন্তু এফআইআরে বিশ্ববন্ধু চট্টরাজের নাম নেই। কেন কেন নাম নেই? ব্যারাকপুর পুলিশ কমিশনার জবাব দিন, রাজ্য পুলিশের ডিজি জবাব দিন মুখ্যমন্ত্রীর কাছে, কেন বিশ্ববন্ধুর নাম নেই ওই এফআইআরে? এবার দেখুন, আমরা দেখাবো, আপনারা দেখছেন যে সর্বত্র পশ্চিমবাংলায় ভোটের রেজাল্টের পরে যে দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে, বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীরা জোচ্চুরি করার দায় একের পর এক গ্রেপ্তার হচ্ছে। আপনারা দেখেছেন, কে নেই সেখানে রথী মহারথী। কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ এখানকার বিধায়ক, সেই বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার, যিনি স্বপন দেবনাথ নাদনঘাটের একচ্ছত্র আধিপত্য বিশ্ববন্ধু চট্টরাজের জামানায়, সেই স্বপন দেবনাথকে উল্টে দিয়ে যিনি বিধায়ক হয়েছেন, সেই প্রাণকৃষ্ণ তপাদার এই বিশ্ববন্ধু চট্টরাজকে ফোন করে বলেছিলেন যে স্বপন দেবনাথের যে গোডাউন, সেই গোডাউনে যে সাধারণ মানুষকে বঞ্চিত করে বিভিন্ন সামগ্রী লুকিয়ে রাখা হয়েছে, লোপাট করা হয়েছে, সেইগুলো বিকেল 4টের সময় সাংবাদিকদের ক্যামেরা এবং বিধায়কের নিজের উপস্থিতিতে সেইগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। কিন্তু এ কী করেছে? তো তামাক খেয়ে আছে আগের থেকে স্বপন দেবনাথের কাছে। বিধায়ককে ফাঁকি দিয়ে, বিধায়ককে না জানিয়ে নিজে গিয়ে সব মালপত্র থানায় ঢুকিয়ে দিয়েছেন, যাতে স্বপন দেবনাথের উপরে কোনো কেস না হয়, স্বপন দেবনাথ যাতে গ্রেপ্তার না হয়, স্বপন দেবনাথকে যাতে পচা ডিম খেতে না হয়, স্বপন দেবনাথকে যাতে টমেটোর ঘা না খেতে হয়, পচা টমেটোমের। সেই জন্য বিশ্ববন্ধু তার প্রতিদান দিলেন কি, স্বপন দেবনাথের চোরাই মাল যেগুলো মানুষকে দেওয়ার কথা, গরিব মানুষকে, সেই লুকোনো মালগুলোকে থানায় নিয়ে চলে গেলেন, যাতে স্বপন দেবনাথকে আইনের আওতায় না আসতে হয়। আমরাই তো একা দাবি করছিলাম বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করা হোক। আজকে দেখুন, আমাদের দাবির সঙ্গে দাবি তুলেছেন বিজেপির বিধায়ক প্রাণকৃষ্ণ তোপাদার, যে বিশ্ববন্ধু চট্টরাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। বিশ্ববন্ধু চট্টরাজকে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত করতে হবে এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেছেন। শুনুন বিধায়কের সেই কথা। বলছি, কার নামে আপনি কি অভিযোগ, কোথায় কোথায় করলেন? আজকে দেখুন, যেই এত বড় একটা দুর্নীতি হলো, আগের প্রাক্তন মন্ত্রী এমএলএ স্বপন দেবনাথ মহাশয়কে বাঁচানোর জন্য নাদনঘাট থানার আইসি ওনাকে বাঁচানোর জন্য যেইভাবে আজ পুরো কার্যক্রম করলেন, সেটা সত্যিই লজ্জাজনক। আমি নাদনঘাট থানার আইসিকে গ্রেপ্তারের জন্য আমি এসপিকে, ডিএমকে, ডিজিপিকে, আমি মুখ্যমন্ত্রীকে, সবাইকে আজকে আমি চিঠি করছি যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। যেন ওনার বিরুদ্ধে কি অভিযোগ? ওনার সবথেকে বড় অভিযোগ দেখুন আজকে রয়েছে, উনি একজন চোরকে বাঁচানোর চেষ্টা করেছেন। উনি যদি সত্যিই পরিষ্কার হয়ে থাকতেন আইসি, তাহলে মিডিয়াকে ডাকতেন, মিডিয়াকে না জানিয়ে, এখানকার লোকাল, আমি এমএলএ রয়েছি, আমাকে না জানিয়ে, আমি বলেছিলাম ওটা কালনাতে, যখন আমি জানতে পারলাম যে এরকম একটা কিছু ঘটনা ঘটছে, তখন আমি আইসিকে ফোন করে বলি যে এটা আপনারা 2:30টার সময় করছেন, 2 ঘন্টা পিছিয়ে দিন, 2 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব, তারপরে আপনারা করবেন। সেটা যে আমাদের বিডিও রয়েছেন, বিডিও ওনাকে জানান, কিন্তু বিডিওর কথাও শোনানো হয়নি। বিডিওর যে অর্ডার করেছেন সেটাকে অমান্য করে উনি ওনার যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতার ফলে, দুর্নীতির দক্ষতা যে রয়েছেন, সেটা দিয়ে ওনাদের যে পুলিশ রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আজকের এই ঘটনাটা ঘটালেন। মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারির জন্য অবশ্যই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি রয়েছেন। উনি এতদিন হয়ে গেল, ভোট হয়ে গেছে, ওনার অফিস থেকে এত তিরপল, এত এইসব সামগ্রী কেন, জামা কাপড় এইসব কেন বেরোবে? মন্ত্রীর গ্রেপ্তারি চাই, 24 ঘন্টার মধ্যে মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী হলেন স্বপন দেবনাথ,
প্রাক্তন মন্ত্রী। আচ্ছা, বলছি কি উনি কি ইন্টিমেশন দিয়েছিলেন যে ওনার পার্টি অফিস থেকে এগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য? সেটা আমরা জানি না, পুলিশের সাজানো ছিল কিনা কি জানি না আমরা, হয়তো সাজানোই থাকতে পারে, উনি সই করেছেন কিনা, ওনার ওটা সই কিনা তাও জানি না। একটা পেপার দেখলাম যেখানে উনি লিখেছেন আমার অফিসে কিছু কিছু জিনিস রয়েছে, সেইগুলো রিকভারি করে নিতে, কিন্তু আমরা সেটার প্রশ্ন আমাদের কাছে নয়। আমাদের কাছে প্রশ্ন হলো ইলেকশন হয়ে গেছে, তারপরে 1 মাসের বেশি হয়ে গেছে, এতদিন কেন ডাকলেন না বলে, এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। দেখুন, আমাদের যে খবরের এপিসোড হয় সময় লাগে, কিন্তু আপনারা যদি জানেন শোনেন দেখবেন একটা অপরাধকে আমরা একদম শেষ করে দিতে চাই, নির্মূল করে দিতে চাই, সেই জন্য কিন্তু সময় লাগে। আপনারা শুনবেন ধৈর্য ধরে। আধা ঘন্টার আপনারা আগে দেখতেন খোঁজ খবর, মানুষ সন্ধ্যা হলেই রাত হলেই সেই খোঁজ খবর দেখার জন্য পাগল হয়ে যেত। আমাদের খবরের, আমরা যে খবর দেখাচ্ছি খোঁজ খবর, সেটাও কিন্তু একই কায়দায়। এবার আপনারা বলুন যে বিশ্ববন্ধু চট্টরাজকে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয়? তিনি যে কাজগুলো করেছেন, যেগুলো আমরা শোনালাম, বাংলাদেশিদের আশ্রয় দিয়েছেন, তাকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না? তার জন্য একটা মেধাবী সাব ইন্সপেক্টর এখন ইন্সপেক্টরের তারা পায়নি, তার চাকরি জীবন থেকে অনেকগুলো ইনক্রিমেন্ট কাটা গেছে, কিন্তু বিশ্ববন্ধুর কোনো শাস্তি আজ অবধি হয়নি। আপনারা কি বলেন, শাস্তি চান? যদি শাস্তি চান তাহলে আমরা বলবো এই খবরকে ছড়িয়ে দিন চারিদিকে। আর বিশ্ববন্ধু সহ ওর যারা তল্পিবাহক রয়েছেন, স্বপন দেবনাথ পানিহাটির বিধায়ক, যার ছত্রছায়ায় উনি ছিলেন, তৃণমূলের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক, সব জনকে আমরা চ্যালেঞ্জ করে বলছি, হিম্মত থাকলে, দম থাকলে আমাদের এই খবর নিয়ে, আপনাদের নাম বললাম, আমাদের বিরুদ্ধে কেস করুন। আমরা প্রমাণ দেব যে আপনাদের জন্যই এই বিশ্ববন্ধু চট্টরাজ বিভিন্ন নিরীহ মানুষদের ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন, বিভিন্ন অনৈতিক কাজ করেছেন, বাংলাদেশিদের আশ্রয় দিয়েছেন, রাত্রিবেলা ঠান্ডা পানীয় খেয়েছেন, ঘরের মধ্যে মহিলাদের নিয়ে মজলিস করেছেন। এই সমস্ত অভিযোগের তদন্ত আমরা চাই, তদন্ত হোক, তদন্তে আমরা হতে চাই মূল অভিযোগকারী হিসাবে। আমাদের কাছে এই পুলিশের রিপোর্ট আমরা তুলে নিয়ে এসেছি আদালত থেকে, সেই রিপোর্ট নিয়ে আমরা হাজির হব। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। যে কোনো দুর্নীতি, যে কোনো অন্যায়, যে কোনো ভ্রষ্টাচার, যে কোনো ব্যভিচারের বিরুদ্ধে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং যেমন আছে, আমরা আদর্শ তিতুমিরের প্রত্যেকটা সাংবাদিক আপনাদের পাশে রয়েছি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।